আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 19 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। একের রায় গলনাঙ্কর হিমাঙ্ক সমান হয় না পিচে। 2 বিজারণ বলতে বোঝায় কোনো যৌগ থেকে অক্সিজেন অপসারণ। 3 অধাতু হলেও তড়িতের পরিবাহী গ্রাফাইট। 2 আছে শূন্যস্থান পূরণ। আয় যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ হয় তাকে ভোল্টামিটার বলে। 3 তাপ বিকিরণের জন্য মাধ্যমের দরকার হয় না। 3 আছে শীতকালে গায়ে কম্বল চাপা দিলে গরম লাগে কেন। এখানে দেখো একটা প্রশ্ন আছে, শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন। তো সেই রকমই প্রশ্ন, শীতকালে গায়ে কম্বল দিলে বেশি আরামবোধ হয় কেন। তো এখানে যেখানে আমাদের উলের পোশাক আছে আমরা সেখানে কম্বল বলবো। যে কম্বলের সুতোর মাঝে মাঝে বায়ু আটকে থাকে, বায়ু তাপের কুপরিবাহী বলে দেহ থেকে তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না বা বাইরের ঠান্ডা বায়ু দেহে প্রবেশ করতে পারে না, ফলে দেহ গরম থাকে। এই কারণে শীতকালে গায়ে কম্বল দিলে বেশ আরামবোধ হয়। ওর সাথে একটা আছে যে শিল্পাঞ্চলে শীতকালে ঘন কুয়াশা দেখা যায় কেন। লিখবে বড় বড় শহরে বা শিল্পাঞ্চলে বিভিন্ন কলকারখানা থেকে নির্গত দূষিত বায়ুতে ধুলো ছাড়াও কার্বন, সালফার ইত্যাদি কণা থাকে। এছাড়া কলকারখানা থেকে নির্গত ধোঁয়াও বায়ুতে এসে মেশে, ফলে ওইসব অঞ্চলে কুয়াশা হলে তা ধোঁয়ার সঙ্গে মিশে এক ধোঁয়াশার সৃষ্টি করে। তাই শিল্পাঞ্চলে শীতকালে ঘন কুয়াশা দেখা যায়। অথবাতে আছে কপার অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া কপার এবং জল উৎপন্ন হয়েছে। তো এখানে জারণ বিজারণ একসঙ্গে ঘটেছে, প্রদত্ত বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো। কালো রঙের উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে অবশেষ হিসাবে লালচে বাদামি রঙের ধাতব কপার পাওয়া যায়। এটা কিউপ্রিক অক্সাইড। এক্ষেত্রে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়ে কপার উৎপন্ন হয়েছে, তাই কিউপ্রিক অক্সাইডের বিজারণ ঘটেছে। এক্ষেত্রে বিজারক হলো হাইড্রোজেন। আবার হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন হয়েছে, তাই হাইড্রোজেনের জারণ ঘটেছে। এক্ষেত্রে জারক হলো কিউপ্রিক অক্সাইড। এখান থেকে এতটা। 4 দিয়েছে পার্থক্য লেখো গলন এবং কঠিনীভবন। গলন আর কঠিনীভবনের পার্থক্য। গলনের ফলে কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয়, কঠিনীভবনের ফলে তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয়। গলনের জন্য তাপ প্রয়োগ করতে হয়, কঠিনীভবনের জন্য তাপ নিষ্কাশন করতে হয়। বস্তু পরিবেশ থেকে লিনতাপ গ্রহণ করে, আর কঠিনীভবনের ক্ষেত্রে বস্তু পরিবেশে লিনতাপ বর্জন করে। ওর সাথে অথবাতে আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের পার্থক্য। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে সকল পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে, আর যে সকল পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না তাকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। তড়িৎ পরিবহনের ফলে ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, আর তড়িৎ পরিবহন করে না তাই ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় না। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতি সাধারণত আয়নীয় যৌগগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, আর সমযোজী যৌগগুলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হয়। উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড। আর তড়িৎ অবিশ্লেষ্য হচ্ছে চিনি, গ্লুকোজ, বেনজিন, কেরোসিন, ইউরিয়া ইত্যাদি। 5-এর দাগে আসি। 5-এর আয়তে আছে এসআইতে তাপের আপেক্ষিক তাপের একক কি, আর ওর সাথে একটা অঙ্ক আছে। তো এসআইতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কিলোগ্রাম কেলভিন। এসআইতে আপেক্ষিক তাপের একক জুল পার কিলোগ্রাম কেলভিন হবে। আর ওর সাথে একটা অঙ্ক আছে, 150 গ্রাম জলের উষ্ণতা 30 থেকে স্ফুটনাঙ্কে, স্ফুটনাঙ্ক মানে 100 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি করতে হলে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে। তাহলে জলের ভর হচ্ছে 150 গ্রাম, প্রাথমিক উষ্ণতা 30, অন্তিম উষ্ণতা 100, জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতা লাগবে বা তাপ গ্রহণ করবে ms ইন্টু T2 মাইনাস T1। তাহলে 150 ইন্টু 1 ইন্টু 100 মাইনাস 30, তাহলে 150 ইন্টু 70। তাহলে হচ্ছে 2 শূন্য আর 15 সাথে 105, 10,500 ক্যালোরি তাপ লাগবে। অথবাতে আছে বজ্রনাদ আসলে কি। একই মেঘের বিভিন্ন অংশের মধ্যে বজ্রপাত হতে পারে কি, আর বজ্রপাতের নিরাপদ স্থানগুলি কি কি। আচ্ছা, বজ্রনাদকে 1 নম্বর এখান থেকে এইটুখানি বলবে যে বজ্রপাতের প্রবাহপথ বরাবর অবস্থিত বায়ুর দ্রুত প্রসারণের ফলে উৎপন্ন শব্দকেই বজ্রনাদ বলা হয়। তাহলে বজ্রপাতের প্রবাহপথ বরাবর অবস্থিত বায়ুর দ্রুত প্রসারণের ফলে উৎপন্ন শব্দকেই বজ্রনাদ বলে। আর ওর সাথে যেটা আছে যে একই মেঘের বিভিন্ন অংশে বজ্রপাত হতে পারে কি।
একই মেঘের বিভিন্ন অংশের মধ্যেও বজ্রপাত হতে পারে। এটা হচ্ছে 166 পৃষ্ঠায় রয়েছে। আর বজ্রপাতের নিরাপদ স্থান 167 পৃষ্ঠায়। বাড়ির মধ্যে থাকলে জানলা দরজা বন্ধ রাখা উচিত। পাকা বাড়ির মধ্যে থাকা নিশ্চয়ই নিরাপদ। আর খোলা বারান্দায় থাকা উচিত নয়। জানলা দরজা বন্ধ অবস্থায় চলন্ত বাস, মোটর গাড়ি বা রেলগাড়ি নিরাপদ। 5-এ 2 নম্বর বলেছে মরচে পড়ার শর্ত লেখো। লোহার তৈরি বস্তুর উপর তামার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলে? আর গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎদ্বারে ঘটা বিক্রিয়াগুলি লেখো। আচ্ছা, মরচে পড়ার শর্ত আছে 108 পাতাতে। মরচে পড়ার শর্ত হচ্ছে অক্সিজেন এবং জল। এই যে বলেছে খোলা হাওয়া এবং জলের সংস্পর্শে, তাহলে মরচে পড়া খোলা হাওয়া মানে অক্সিজেন আর জল, তাহলে মরচে পড়ার প্রধান শর্ত হচ্ছে খোলা অক্সিজেন এবং জল লিখবে। আর বলেছে লোহার বস্তুর উপর তামার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে, লোহার উপরে জিঙ্ক মানে ওই তামার আস্তরণ দিলে মরচে ধরে না, একে বলে গ্যালভানাইজেশন। আর বলেছে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে তড়িৎদ্বারে কি বিক্রিয়া হয়, এটা 114 পাতায় রয়েছে। এই যে ক্যাথোডে ঘটা বিক্রিয়া এবং অ্যানোডে ঘটা বিক্রিয়া, এটা দিয়ে দেবে। আচ্ছা, এর সাথে আছে অথবাতে আছে অনুঘটকের বৈশিষ্ট্য লেখো। অনুঘটকের বৈশিষ্ট্য আছে 95 পাতায়। অনুঘটকের বৈশিষ্ট্য 1 হচ্ছে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়। 2, এমন কোনো অনুঘটক হয় না যার সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে। আর 3, কোনো বিক্রিয়া কোনো অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বার করতে হয়, বিক্রিয়ার সমীকরণ দেখে বলা যায় না। 95 পাতায় রয়েছে। তাপগ্রাহী আর তাপমোচী পরিবর্তনের একটি পার্থক্য, এটা তোমাদের 98 পাতায় রয়েছে। সংজ্ঞা থেকেই বলে দেবে। তাপগ্রাহী পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনের যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়া ঘটলে পরিবেশ থেকে তাপ শোষিত হয়, তাহলে তাপগ্রাহী পরিবর্তনে তাপ শোষিত হয় আর তাপমোচী পরিবর্তনে তাপ উৎপন্ন হয়, এটাই হচ্ছে পার্থক্য। ওর সাথে আছে ক্যাটায়ন কাকে বলে? ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। লাইফ সায়েন্সের প্রশ্ন আসে। 1-এর রায় দিয়েছে তন্তুজাতীয় ফসল তুলো। 2, চায়ের কোন উপাদান স্নায়ুকে উদ্দীপিত করে? প্যান্টোথেনিক অ্যাসিড। আচ্ছা, প্যান্টোথেনিক অ্যাসিড হয়ে গেল। 2-এর রায়তে দিয়েছে শূন্যস্থান পূরণ, আমের জন্মস্থান ভারতবর্ষ। 2, শ্রমিক মৌমাছি ফুল থেকে যে বস্তু সংগ্রহ করে তার নাম মকরন্দ। 3 দিয়েছে ডিম ও শুক্রাণু উৎপাদনের জন্য মাছকে কোন গ্রন্থি নির্যাস ইনজেকশন হিসাবে দেওয়া হয়? পিটুইটারি। 3-এর রায়তে আছে পার্থক্য লেখো রবি ফসল আর খারিফ ফসল, এটা বইয়ের 203 পাতায় রয়েছে। লিখবে রবি ফসল হচ্ছে বর্ষার শুরুতে হয়, এই খারিফ ফসল বর্ষার শুরুতে হয়, রবি ফসল শীতের শুরুতে, খারিফ ফসল জুন জুলাই মাসে চাষ করা হয় আর রবি ফসল অক্টোবর নভেম্বর মাসে চাষ করা হয়। খারিফ ফসল হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে তোলা হয় আর এটা হচ্ছে রবি ফসল মার্চ এপ্রিলে তোলা হয়। খারিফ ফসল হচ্ছে ফলন নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ওপরে আর রবি ফসল বর্ষার উপরে নির্ভরশীল নয়। খারিফ ফসলের উদাহরণ ধান, ভুট্টা, তুলো, চীনাবাদাম, সয়াবিন। আর রবি ফসল গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে। এগুলো নিজেরাই পার্থক্যের দুটো ছক করে লিখে নিতে পারবে। 2 দিয়েছে ময়লা জলে মাছ চাষের সুবিধা কি, এটা আছে বইয়ের 225 পাতাতে। ময়লা জলে থাকা বিভিন্ন অজৈব পদার্থ অজৈব সারের মতো কাজ করে, ফলে জলে নাইট্রোজেন ও ফসফরাসের পরিমাণ বৃদ্ধি পায়। তাই মাছের প্রাথমিক খাবার ফাইটোপ্ল্যাঙ্কটন প্রচুর পরিমাণে তৈরি হয় আর এরই ফলে তৈরি হয় জুপ্ল্যাঙ্কটন ও অন্যান্য পোকামাকড়ও, এরাও মাছের খাবার। তাই বাইরে থেকে কৃত্রিম খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। 4-এর রাশি। 4-এর রায়তে দিয়েছে শস্য আবর্তন বলতে কি বোঝো, এটা বইয়ের 208 পাতায় রয়েছে। লিখবে একই ফসল বারবার চাষ না করে মাঝে একবার অন্য ধরনের ফসল বিশেষত সিম্বিগোত্রীয় উদ্ভিদ চাষ করাকে বলা হয় শস্য আবর্তন। 2 আছে অজৈব সার কি, এনপিকে কি? অজৈব সার কি, এনপিকে কি? এটা আছে বইয়ে 206 পাতায়।
লিখবে অজৈব সার হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, এতে থাকে নানা অজৈব লবণ যা উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হয়। সার কারখানায় তৈরি হয় অজৈব সার। আর এনপিকে হচ্ছে এক ধরনের অজৈব সার, এটি প্রধানত তিন ধরনের মৌলের ঘাটতি পূরণ করে: নাইট্রোজেন N, ফসফরাস P আর পটাশিয়াম K। এনপিকে সারে তিনটি প্রধান উপাদান বিভিন্ন মাত্রায় মেশানো থাকে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের 19 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।